একটা ফুল বিক্রেতা তালাকপ্রাপ্ত স্ত্রীর সামনে হঠাৎ ঝুঁকে পড়লেন সেই পুলিশ সুপার। কারণটা জেনে গোটা জেলা চমকে উঠল। তারপর যা ঘটল সেটা ছিল অবিশ্বাস্য। বন্ধুরা, সকালের প্রথম প্রার্থনার ঘণ্টা এখনই বেজে উঠল। মন্দিরের চূড়া থেকে উঠে আসা ধূপের লাঠি আর ফুলের মেলানো সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছিল। আর সেই মন্দিরের সিঁড়ির ঠিক পাশে পাথরের মাটিতে থলে পেতে বসেছিল প্রিয়া, হাতে জবা, লাল গোলাপ আর জুঁই ফুল। চোখে ক্লান্তির ছাপ, মুখে নীরবতা আর জীবনের সেই গল্প যা কেউ জানতে চায় না। প্রিয়া রোজ এই মন্দিরের সামনে ফুল বেচত, কারণ এখানেই সে একটু শান্তি পেত। এখানে দেবতার কাছে বসে সে নিজেকে বেঁচে থাকা মনে করত। কপালে হালকা টিপ ছিল, কিন্তু সিঁথিতে সিঁদুর ছিল না, কারণ প্রিয়া তালাকপ্রাপ্তা ছিল। আর সমাজে এই শব্দটা কোনো শাস্তির চেয়ে কম নয়। লোকজন ফুল কিনত, কিন্তু তার দিকে তাকাত না। কেউ কয়েকটা মুদ্রা রেখে যেত, কেউ দামাদামি করত, আর বেশিরভাগ লোক এমন করে চলে যেত যেন সে সেখানে উপস্থিতি ছিল না। প্রিয়া চুপচাপ ফুলের মালা গাচ্ছিল যখন মন্দিরের বাইরে অকস্মাৎ সাইরানের শব্দ গর্জে উঠল। নীল লাল লাইটের আলো পাথরের উপর লাফাতে শুরু করল, আর গোটা এলাকা নিজে থেকে নিস্তব্ধ হয়ে গেল। একটা কালো সরকারি গাড়ি মন্দিরের সামনে এসে দাঁড়াল। দরজা খুলল, আর খাকি পোশাকে পুলিশ সুপার বাইরে এলেন। কড়া মুখ, কাঁধে তারকা, চলায় অহংকার, আর চোখে সেই ক্ষমতা যা থেকে পুরো জেলা আতঙ্কিত হয়। পুলিশ কর্মীরা সজাগ হয়ে উঠল, পুরোহিতরা নীরব হয়ে গেল, ভিড় ভয়ে কুঁকড়ে গেল। কিন্তু প্রিয়া মাথা তোলেনি, কারণ তার মনে হয়েছিল হয়তো আজও কোনো অফিসারের চোখে একটা ফুল বেচা নারী পড়বে না। পুলিশ সুপারের দৃষ্টি যেই মন্দিরের সিঁড়িতে বসা প্রিয়ার উপর পড়ল, তাদের পা থেমে গেল। মুখ কঠোর হয়ে হঠাৎ পাথরের মতো হয়ে গেল, আর চোখে কিছু এমন এলো যা কেউ বোঝেনি। তিনি ধীরে ধীরে তার কাছে এলেন। প্রিয়া ভয় পেয়ে উঠতে শুরু করল। তখন গোটা মন্দির প্রাঙ্গণে এমন একটা দৃশ্য ঘটল যা সকলের নিঃশ্বাস আটকে দিল। পুলিশ সুপার প্রিয়ার সামনে ঝুঁকে গেলেন। খাকি পোশাক মাটির কাছে ঝুঁকেছিল, আর মন্দিরের সিঁড়িতে বসে প্রিয়ার হৃদয় দ্রুত ধড়কাতে লাগল। পুলিশ সুপারের কণ্ঠস্বর ভারী ছিল, কিন্তু ভিতর থেকে ভাঙা। প্রিয়া, আমাকে চিনতে পারছ? প্রিয়ার হাত থেকে ফুলের মালা খসে পড়ল। তার চোখে বছরের পুরনো দুঃখ একসাথে উঠে এলো, আর সে ধীর কণ্ঠে বলল, কিভাবে না চিনব স্যার? কিছু সম্পর্ক কাগজে শেষ হয়, হৃদয় নয়। সেই মুহূর্তে সকলে বুঝল যে এটা শুধু একটা অফিসার আর ফুল বেচা নারীর মিলন নয়, এটা সেই সত্যের শুরু যা এখন পুরো জেলাকে নাড়িয়ে দেবে। মন্দিরের সিঁড়িতে হঠাৎ ছড়ানো নীরবতা কোনো সাধারণ নীরবতা ছিল না। সেটা সেই সত্যের নীরবতা ছিল যা বছর ধরে দমানো চিৎকার হয়ে বাইরে আসতে চলেছে। পুলিশ সুপার এখনও প্রিয়ার সামনে ঝুঁকেছিলেন, আর প্রিয়ার চোখে সেই মুহূর্তে শুধু একটা অফিসার ছিল না, তাকে সেই মানুষটা দেখা যাচ্ছিল যে কখনো তার কপালে সিঁদুর দিয়েছিল, যে কখনো তার সাথে প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমাকে কখনো একা ছেড়ে যাব না, আর যে পরে একদিন সেই সমাজের ভয়ে তাকে একা ছেড়ে দিয়েছিল। প্রিয়ার হাত কাঁপছিল, ফুলের ঝুড়ি ছড়িয়ে পড়েছিল, আর মন্দিরের সিঁড়িতে পড়ে থাকা ফুল এমন লাগছিল যেন কোনো ভাঙা সম্পর্কের চুপচাপ সাক্ষী দিচ্ছে। পুলিশ সুপার ধীরে ধীরে উঠলেন, কিন্তু তাদের মেরুদণ্ডে সেই অহংকার ছিল না যা কিছুক্ষণ আগে গাড়ি থেকে নামার সময় ছিল। এখন সেই মানুষটা দাঁড়িয়েছিল অফিসার নয়। ভিড় বাড়তে লাগল, লোকেরা ফিসফিস করতে লাগল। পুলিশ কর্মীরা বুঝতে পারছিল না যে তাদের সালাম করতে হবে না পিছনে সরতে হবে। আর পুরোহিত দূর থেকে এসব দেখে মনে মনে দেবতার নাম জপছিল। পুলিশ সুপার প্রিয়াকে বললেন যে সে সেখানে বসে থাকুক, আর নিজেও মন্দিরের সিঁড়িতে তার সামনে মাটিতে বসে গেলেন। এই দৃশ্যই পুরো এলাকার জন্য অসহ্য ছিল, কারণ আজ খাকি উচ্চতায় নয়, মানবতার মাটিতে বসেছিল। প্রিয়া প্রথমবার খোলাখুলি তাদের দিকে তাকাল। চোখে ঘৃণা ছিল না, শুধু ক্লান্তি ছিল, সেই ক্লান্তি যা বছর ধরে একা লড়াই করে করে জন্মায়। সে ধীর কিন্তু স্থির কণ্ঠে বলতে শুরু করল, আপনার মনে আছে স্যার, যখন আপনি বলেছিলেন যে আপনার চাকরি আমাদের সবচেয়ে বড় শক্তি হবে? পুলিশ সুপারের চোখের পাতায় আর্দ্রতা নেমে এলো, আর ভিড়কে প্রথমবার বুঝল যে এই মিলন কোনো ভুল পার্কিং বা অবৈধ ঠেলার কারণে হয়নি, বরং এর পেছনে একটা ভাঙা জীবন আছে। প্রিয়া বলল যে কিভাবে বিবাহের কয়েক মাস পর পুলিশ সুপারের প্রমোশন তার বাড়িকে ভিড় বানিয়ে দিয়েছিল। আত্মীয়, সুপারিশ, চাপ আর সমাজের আশা। কিভাবে প্রতিদিন তাকে এটা শুনতে হয়েছিল যে একটা অফিসারের স্ত্রী এমন দেখায় না, একটা অফিসারের স্ত্রীকে চুপ থাকতে হয়। আর কিভাবে সে সব করেছিল কারণ তাকে তার সম্পর্কে বিশ্বাস ছিল। তারপর একদিন সেই বিশ্বাস আদালতের তারিখ হয়ে গেল,
আর তালাকের কাগজ তার কোলে রাখা হয়ে গেল। কোনো লড়াই ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া, শুধু সেই জন্য যাতে একটা অফিসারের ছবিতে কোনো দাগ না পড়ে। প্রিয়া বলতে বলতে থামল। মন্দিরের ঘণ্টা আবার বাজল, আর সেই আওয়াজে তার ভাঙা সাহসও কাঁপল। সে বলল, আমি আপনার কাছ থেকে কিছু চাইনি স্যার, না টাকা না নাম, শুধু এটা যে যখন দুনিয়া আমাকে পাথর মারবে আপনি আমার সামনে দাঁড়িয়ে থাকবেন। পুলিশ সুপারের মাথা নিজেই ঝুঁকে গেল, কারণ সেই মুহূর্তে তাদের বুঝল যে তারা আইনের বই তো পালন করেছেন, কিন্তু মানবতার পাতা ছিঁড়ে ফেলেছেন। মন্দিরের সামনে দাঁড়ানো ভিড় এখন চুপ ছিল, কারণ তাদের বুঝে গিয়েছিল যে তারা কোনো তামাশার নয়, একটা সাক্ষীর অংশ, একটা এমন সাক্ষী যা এখন ধীরে ধীরে পুরো জেলার ভিত্তি হিলিয়ে দেবে। মন্দিরের সিঁড়িতে বসে বসে যেন সময় থেমে গিয়েছিল, কিন্তু প্রিয়ার ভিতরে সেই রাত আবার জীবিত হয়ে উঠল। সেই রাত যখন তার জীবন চিরকালের জন্য বদলে গিয়েছিল। সে গভীর শ্বাস নিল, তার আঙুল থেকে ছড়ানো ফুল সংগ্রহ করল, আর তারপর কোনো অভিযোগ ছাড়া একদম সত্যের মতো বলতে শুরু করল। সে বলল যে সব সেই দিন থেকে শুরু হয়েছিল, যখন পুলিশ সুপারকে জেলার সবচেয়ে সংবেদনশীল কেস দেওয়া হয়েছিল। একটা এমন কেস যাতে বড় নাম ছিল, বড় মুখ ছিল, আর সবচেয়ে বড় ছিল সিস্টেমের ভয়। প্রিয়ার মনে ছিল যে সেই রাতে পুলিশ সুপার দেরি করে বাড়ি এসেছিলেন, মুখ ক্লান্ত, চোখ লাল, আর হাতে একটা মোটা ফাইল। সেই ফাইল যা পরে চলতে চলতে তাদের সম্পর্কের সিদ্ধান্ত নেবে। তিনি কিছু না বলে ফাইল টেবিলে রেখে দিয়েছিলেন, কিন্তু প্রিয়া প্রথমবার দেখেছিল যে একটা সৎ অফিসারের হাত কাঁপছে। সেই রাতে কিছু লোক বাড়ি এলো, দস্তক ছাড়া, অনুমতি ছাড়া, সাদা কাপড়, ভারী কণ্ঠ আর মিষ্টি ধমকি। তারা বলল যে যদি এই কেস এগোয় তাহলে চাকরি যাবে, ইউনিফর্ম খুলবে আর পরিবার পিষে দেওয়া হবে। প্রিয়া চুপচাপ সব শুনতে থাকল, কারণ তাকে বুঝে গিয়েছিল যে এই লড়াই শুধু আইনের নয়, জীবনের আছে। সেই লোকেরা চলে যাওয়ার পর পুলিশ সুপার ভেঙে পড়েছিলেন, আর প্রথমবার তিনি প্রিয়াকে বলেছিলেন, যদি তুমি আমার জীবন থেকে সরে যাও তাহলে হয়তো তোমাকে কোনো ক্ষতি পৌঁছাবে না। প্রিয়ার জন্য এই বাক্য তালাকের থেকেও বেশি দুঃখদায়ক ছিল, কারণ তাতে প্রেম নয়, ভয় বলছিল। সে বলল যে পরের কয়েক সপ্তাহে ধমকি বাড়তে লাগল, ফোন কল, পিছু করা গাড়ি, মন্দির পর্যন্ত আসা যাওয়া, অজানা নজর, আর তারপর একদিন আদালতের তারিখ নির্ধারিত করা হলো, কোনো অভিযোগ ছাড়া, কোনো ঝগড়া ছাড়া, শুধু পারস্পরিক সম্মতির নামে। প্রিয়া সেদিন কিছু বলেনি, কারণ তাকে মনে হয়েছিল যে হয়তো তার নীরবতাই পুলিশ সুপারের সবচেয়ে বড় ঢাল হতে পারে। সে ভেবেছিল যে যদি সে সরে যায় তাহলে হয়তো কেস এগোবে, হয়তো সত্য জীবিত থাকবে। তালাকের পর প্রিয়া কারো কাছ থেকে সাহায্য চায়নি, কারণ সে জানত যে তার প্রত্যেক পদক্ষেপ এখন পুলিশ সুপারের চাকরির জন্য বিপদ হয়ে উঠতে পারে। সে ফুল বিক্রি শুরু করল এই মন্দিরের সামনে, যাতে কারো নজর না পড়ে, যাতে তার উপস্থিতি কোনো ফাইলে লিপিবদ্ধ না হয়। কিন্তু ভাগ্য সেই মন্দিরই বেছে নিয়েছিল যেখানে একদিন সত্যকে ফিরে আসতে হবে। প্রিয়ার কণ্ঠস্বর এখন কাঁপছিল, কিন্তু শব্দ পরিষ্কার ছিল। আমি আপনাকে ছেড়ে যাইনি স্যার, আমি আপনাকে বাঁচিয়েছিলাম। এটা শুনতেই পুলিশ সুপারের ভিতরে কিছু ভেঙে গেল। তাদের বুঝল যে যে নারীকে তারা দুর্বল ভেবেছিলেন সেই সবচেয়ে শক্তিশালী প্রমাণিত হল। ভিড়ে ফিসফিসানি জোর হয়ে গেল, কারণ এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে তালাক কোনো ব্যক্তিগত বিষয় ছিল না, বরং একটা ষড়যন্ত্রের মূল্য ছিল, আর সেই ষড়যন্ত্রের সুতো জেলার সবচেয়ে উঁচু চেয়ার থেকে বাঁধা ছিল। মন্দিরের ঘণ্টা আবার বাজল, আর সেই আওয়াজের সাথে একটা প্রশ্ন সবার হৃদয়ে গর্জে উঠল। যদি প্রিয়া কুরবানি দিয়েছে, তাহলে এখন ন্যায় কাকে দিতে হবে? মন্দিরের সিঁড়িতে যে সত্য বলা হয়েছিল সেটা সেখানে থামবে না, কারণ সত্য কখনো মন্দিরে বন্দী থাকে না, সেটা বাইরে বেরিয়ে রাস্তায় চলে, ক্যামেরায় ধরা পড়ে আর চেয়ারগুলোকে নাড়ায়। কেউ মোবাইল তুলল, কেউ ভিডিও বানালো, আর কেউ নাম না বলে স্থানীয় সাংবাদিককে ফোন করে দিল। কয়েক ঘণ্টায় সেই দৃশ্য পুলিশ সুপারের একটা ফুল বিক্রি করা তালাকপ্রাপ্ত নারীর সামনে ঝুঁকা পুরো জেলার আলোচনা হয়ে গেল। সন্ধে হতে হতে মন্দিরের বাইরে মিডিয়া ভ্যান দাঁড়িয়েছিল, মাইক চকচক করছিল, প্রশ্ন ভাসছিল, আর প্রত্যেক চ্যানেল একই লাইন পুনরাবৃত্তি করছিল, কি একটা পুলিশ সুপার তার অতীতের সামনে আইন ভেঙেছে। কিন্তু প্রিয়া এখনও সেখানে বসেছিল, যেন তার এই শোরগোলের সাথে কোনো সম্পর্ক নেই। সে ভুল বিক্রি করতে থাকল, কারণ তার লড়াই কখনো ক্যামেরার জন্য ছিল না। ওদিকে পুলিশ সুপারকে জেলা সদর দপ্তরে ডেকে পাঠানো হলো।
ফোন অবিরাম বাজছিল। উপর থেকে চাপ ছিল যে বিষয়কে ব্যক্তিগত বলে বন্ধ করে দেওয়া হোক, আর নিচ থেকে সতর্কতা যে যদি মুখ খোলে তাহলে ট্রান্সফার সবচেয়ে ছোট শাস্তি হবে। সেই রাতে সেই পুরনো ফাইল আবার টেবিলে রাখা হলো। ধুলো লাগা, অসম্পূর্ণ আর ইচ্ছাকৃতভাবে দমানো সেই ফাইল যার জন্য প্রিয়া তার বিবাহ কুরবান করেছিল। পুলিশ সুপার দেরি রাত পর্যন্ত সেটা পড়তে থাকলেন। প্রত্যেক পাতার শাখে তাদের ভিতরের নীরবতা ভাঙতে লাগল, আর তাদের বুঝতে লাগল যে এটা শুধু তার বা প্রিয়ার বিষয় নয়, বরং পুরো জেলার আত্মার প্রশ্ন। পরের দিন সকালে যখন তারা অফিসে পৌঁছালেন, তখন পরিবেশ বদলে গিয়েছিল। কিছু অফিসার নজর চুড়াচ্ছিল, কিছু হাসছিল, আর কিছু এমন ছিল যারা স্পষ্টভাবে শত্রু হয়ে উঠেছিল। মিটিংয়ে তাদের ইমোশন হয়ে নিয়ম ভাঙার পাঠ পড়ানো হলো। কিন্তু প্রথমবার পুলিশ সুপার চুপ করলেন না। তারা স্পষ্ট বললেন যে যদি আইন কোনো নির্দোষকে পিষে চলে তাহলে সেই আইনকে আয়না দেখানো দরকার। ওদিকে প্রিয়ার কাছে ভিড় বাড়তে লাগল। কিছু লোক সহানুভূতি দেখাতে এলো, কিছু তাকে সলা দিতে, আর কিছু ভয় দেখাতে, চুপ থাকো না হলে পরিণাম খারাপ হবে। কিন্তু প্রিয়া এখন সেই নারী ছিল না যে তালাকের কাগজ নিয়ে চুপ হয়ে গিয়েছিল। সে মন্দিরের সিঁড়িতে বসে দেবতার কাছে শুধু এটা বলেছিল যে যদি সত্য বলা পাপ হয় তাহলে সে এই পাপ করতে প্রস্তুত। জেলায় গুজব ছড়াতে লাগল, পুরনো কেসের ভুক্তভোগীরা সামনে আসতে লাগল, আর প্রত্যেক সাক্ষী সেই ফাইলের দিকে ইশারা করছিল যাকে বছর ধরে দমানো হয়েছিল। ক্ষমতার ভিত্তিহীন ছিল, কারণ প্রথমবার একটা অফিসার আর একটা ফুল বিক্রি করা নারী একই দিকে দাঁড়িয়েছিল। সেই সন্ধে পুলিশ সুপার একটা সিদ্ধান্ত নিলেন, এমন সিদ্ধান্ত যা তাদের চেয়ার ছিনিয়ে নিতে পারে কিন্তু আত্মা ফিরিয়ে দিতে পারে। তারা আধিকারিকভাবে সেই কেসকে আবার খোলার সুপারিশ পাঠিয়ে দিলেন, আর সেই মুহূর্তে তাদের বুঝল যে এখন পিছনে ফেরার কোনো পথ নেই। রাতে মন্দিরের সামনে আবার ঘণ্টা বাজল, আর প্রিয়া আকাশের দিকে তাকিয়ে শুধু এটা বলল, এখন যা হবে সত্যের সাথে হবে। আর পুরো জেলাকে বুঝল যে এই লড়াই এখন শেষ মোড়ে পৌঁছে গিয়েছে। যেই পুরনো কেসকে আবার খোলার সুপারিশ জেলা থেকে উপরে গেল, পুরো সিস্টেম হিলে উঠল। কারণ সত্য কখনো একা আসে না, সেটা তার সাথে ভয়, ধমকি আর প্রতিশোধের আগুনও নিয়ে আসে। পুলিশ সুপারের বাড়ির বাইরে হঠাৎ অজানা গাড়ি দেখা যেতে লাগল। ফোনে অদ্ভুত নীরব কল আসতে লাগল, আর দপ্তরে ফাইল গায়েব হতে লাগল। যেন কেউ এটা জানাতে চাইছে যে এখনও সময় আছে, পিছনে সরে যাও। সেই সময় প্রিয়ার উপরও চাপ বাড়ল। মন্দিরের সামনে ফুল কেনা লোক হঠাৎ কমে গেল। কিছু লোক খোলাখুলি বলল যে যদি সে চুপ না থাকে তাহলে মন্দিরের সিঁড়িও তাকে আশ্রয় দেবে না। কিন্তু প্রিয়া ফুল বিক্রি বন্ধ করল না, কারণ তাকে জানা ছিল যে যদি সে ভয় পায় তাহলে তার বছরের কুরবানি বেকার হয়ে যাবে। একটা রাতে পুলিশ সুপারকে গোপন খবর মিলল যে ফাইলের সাথে যুক্ত একটা গুরুত্বপূর্ণ সাক্ষীকে গায়েব করা হয়েছে। আর সেই কয়েক ঘণ্টা পর প্রিয়ার কাছে একটা লোক এলো যে খুব শান্তভাবে বলল, বোন, তুমি ভালো নারী, বেশি বুদ্ধি দেখাও। সেই বাক্যে এত হিংসা ছিল যে প্রিয়ার শরীর কাঁপল, কিন্তু তার কণ্ঠস্বর কাঁপল না। সে শুধু এটা বলল যে সে সত্যের সাথে সওদা করবে না। সেই রাতে পুলিশ সুপার আর প্রিয়ার মিলন আবার মন্দিরের পিছনে হলো, ক্যামেরা ছাড়া, ভিড় ছাড়া, আর প্রথমবার দুজনেই খোলাখুলি কাঁদল। প্রিয়া এজন্য যে সে কখনো কারো কাছ থেকে নিরাপত্তা চায়নি, আর পুলিশ সুপার এজন্য যে তারা সেই নারীকে বছর ধরে একা লড়াই করতে দিয়েছিলেন। পুলিশ সুপার তার কাছ থেকে ক্ষমা চাইলেন, ইউনিফর্মে নয়, একটা মানুষের মতো। আর প্রিয়া বলল যে ক্ষমা তখন পূর্ণ হবে যখন সত্য তার পরিণামে পৌঁছবে। পরের দিন জেলায় অবস্থা আরও খারাপ হয়ে গেল। একটা মিথ্যা অভিযোগ রেজিস্টার করা হলো যে পুলিশ সুপার অধিকারের অপব্যবহার করেছেন, আর সন্ধে পর্যন্ত তাদের সাসপেনশনের ফাইল চলতে লাগল। এটা সেই মুহূর্ত ছিল যেখানে বেশিরভাগ লোক ভেঙে পড়ে, কিন্তু পুলিশ সুপার তার ঊর্ধ্বতনদের সামনে স্পষ্ট বললেন যে যদি তাদের চেয়ার সত্যের মূল্য হয় তাহলে তারা এই মূল্য চোকাতে প্রস্তুত। ওদিকে প্রিয়াকেও পুলিশ নিরাপত্তা দেওয়ার প্রস্তাব এলো, কিন্তু সে মানা করে দিল। সে বলল যে যদি সে পুলিশের আড়ালে লুকোয় তাহলে তার লড়াই সাধারণ লোকের থাকবে না। সেই দিন সে মন্দিরের সামনে দাঁড়িয়ে সবার সামনে প্রথমবার জোরে বলল যে সে তালাক প্রাপ্তা, কিন্তু অপরাধী নয়। আর যদি সত্য বলা বিদ্রোহ হয় তাহলে সে বিদ্রোহী। সেই বয়ান আগুন লাগিয়ে দিল। লোকের মধ্যে সাহস এলো, পুরনো ভুক্তভোগীরা সামনে আসতে লাগল, আর সেই কেস যা কখনো ফাইলে পৌঁছেছিল এখন রাস্তায় প্রশ্ন হয়ে গেল। সেই রাতে পুলিশ সুপারের সাসপেনশনের আদেশ প্রায় নির্ধারিত হয়ে গেল, আর প্রিয়াকেও বুঝল যে পরের দিন হয় ন্যায় নিয়ে আসবে, না হলে চিরকালের জন্য নীরবতা। মন্দিরের শেষ প্রার্থনার সময় প্রিয়া চোখ বন্ধ করে দেবতার কাছ থেকে কিছু চাইল না। সে শুধু এটা স্বীকার করল যে যা হবে সেটা ঝুঁকানো গলায় নয়। আর সেই মুহূর্তে পুরো জেলা শ্বাস রোখে সেই সকালের অপেক্ষা করতে লাগল যখন সিদ্ধান্ত হবে।
সকাল খুব শান্ত ছিল, কিন্তু সেই শান্তিতে ঝড়ের কাঁপুনি লোকানো ছিল, যেন পুরো জেলা শ্বাস রোখে কোনো সিদ্ধান্তের অপেক্ষা করছে। মন্দিরের সামনে সেই সিঁড়ি ছিল, সেই পাথর, সেই ফুলের সুগন্ধ, কিন্তু আজ প্রিয়ার মুখে ভয় ছিল না। আজ তার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন সে ভিতরে ভিতরে সব কিছু স্বীকার করে নিয়েছে। রাতভর শহরে খবর ছড়িয়ে পড়েছিল যে পুলিশ সুপারকে সাসপেন্ড করা যেতে পারে। কেস দমানোর জন্য উপর থেকে শেষ চেষ্টা করা হচ্ছে, আর যে নামগুলোতে আঙুল উঠবে সেই নামগুলো এখনও শক্তিশালী ছিল। কিন্তু সেই রাতে একটা চুপচাপ ঘটনা যা ঘটেছিল সেটা পুরো খেলার দিশা বদলে দিয়েছিল। পুরনো কেসের সেই সাক্ষী যাকে গায়েব করা হয়েছিল হঠাৎ সামনে এসে গিয়েছিল, ভাঙা, ভয় পাওয়া, কিন্তু জীবিত। আর তার বয়ানের সাথে সেই ফাইল এখন শুধু কাগজ ছিল না, বরং সত্যের অস্ত্র হয়ে গিয়েছিল। সকাল হতে হতে তদন্ত এজেন্সি সক্রিয় হয়ে গেল, মিডিয়ার দিক বদলে গেল, আর যে লোকেরা কাল পর্যন্ত প্রিয়াকে চুপ থাকার সলাহ দিচ্ছিল সেই তারা আজ সত্যের সাথে দাঁড়িয়ে দেখা যাচ্ছিল। কারণ ভয় তখনই শক্তিশালী যখন সত্য একা থাকে। পুলিশ সুপারকে সদর দপ্তরে ডাকা হলো, আর এটা প্রায় নির্ধারিত ছিল যে এটা তাদের শেষ সকাল অফিসার হিসেবে হবে। তারা ইউনিফর্ম পরছিলেন, কিন্তু আজ সেই ইউনিফর্ম ভারী লাগছিল না, কারণ প্রথমবার সেটা বোঝা নয়, দায়িত্ব হয়ে গিয়েছিল। বেরোনোর আগে তারা মন্দির গেলেন, সেই মন্দির যেখানে প্রিয়া ফুল বিক্রি করে। আর কাউকে না বলে, কোনো দেখাদেখি ছাড়া তারা সিঁড়িতে বসা প্রিয়ার সামনে হাত জোড়লেন। এটা ক্ষমা ছিল না, এটা স্বীকার ছিল। আর প্রিয়াও প্রথমবার তাদের অফিসারের মতো নয়, মানুষের মতো দেখল। সে তাদের বলল যে চাই আজ যে কোনো সিদ্ধান্ত হোক, সে তার জীবনের সবচেয়ে বড় জয় পেয়েছে, সেই জয় যাতে তাকে তার সত্য থেকে পালাতে হয়নি। ওদিকে সদর দপ্তরে পরিবেশ গরম ছিল, প্রশ্ন তীক্ষ্ণ ছিল, অভিযোগ ভারী ছিল, আর ক্ষমতা শেষ দাও ছিল। কিন্তু যেই সাক্ষীর বয়ান রেকর্ড হলো, যেই দমানো ফাইল সামনে এলো, আর যেই এটা প্রমাণিত হলো যে একটা সৎ অফিসারকে সত্য থেকে সরানোর জন্য ব্যক্তিগত জীবনকে কুরবান করানো হয়েছিল, পুরো কাহিনী বদলে গেল। পুলিশ সুপারকে সাসপেন্ড করা হলো না, তাদের পদ থেকে সরানো হলো, কিন্তু শাস্তির রূপে নয়, বরং এজন্য যে তারা এখন সেই সিস্টেমের অংশ থাকতে চান না যার সত্যকে বছর ধরে দমিয়েছে। তারা নিজেই ইস্তফা দিয়ে দিলেন, আর সেই ইস্তফা কোনো হারের নয়, বরং একটা ঘোষণার প্রতীক ছিল যে চেয়ার থেকে বড় কোনো সত্য হয় না। সেই দিন বড় নামগুলোতে কার্যব্যবস্থা শুরু হলো, গ্রেফতার হলো, আর সেই কেস যা কখনো ফাইলে পচেছিল এখন আদালতের আলোয় দাঁড়িয়েছিল। মন্দিরের সামনে প্রিয়া এসব রেডিওতে শুনল। সে কাঁদল না, কারণ এটা অশ্রুর নয়, সম্মানের মুহূর্ত ছিল। লোকেরা তার কাছে আসতে লাগল, কেউ ক্ষমা চাইতে, কেউ হাত জোড়তে, কেউ শুধু এটা বলতে যে আমাদের ক্ষমা করো, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু প্রিয়া কারো কাছ থেকে প্রতিশোধ নিল না, কারণ তার লড়াই কোনো ব্যক্তির সাথে নয়, সেই ভয়ের সাথে ছিল যা সত্যকে চুপ করিয়ে দেয়। কয়েক মাস পর মন্দিরের সেই সিঁড়ি বদলে গিয়েছিল। প্রিয়া এখনও ফুল বিক্রি করত, কিন্তু এখন তাকে কেউ অসহায় বলতো না। তার কাহিনী বইয়ে নয়, লোকের কথাবার্তায় জীবিত ছিল। পুলিশ সুপার এখন অফিসার ছিলেন না, কিন্তু তারা একটা ছোট ট্রাস্ট শুরু করেছিলেন, সেই লোকের জন্য যারা সিস্টেমের ভয়ে ভেঙে পড়ে। আর যখনই তারা মন্দিরে আসতেন, প্রিয়া তাদের ফুল দিত। টাকা ছাড়া, বোঝা ছাড়া, শুধু মানবতার নামে। এই কাহিনীর শেষ কোনো ফিল্মি মিলন বা আবার বিবাহে হয়নি, কারণ এই কাহিনী সম্পর্ক জড়ার নয়, মেরুদণ্ড সোজা করার ছিল। এই কাহিনী সেই মুহূর্তের ছিল যখন একটা তালাকপ্রাপ্ত ফুল বিক্রি করা নারী আর একটা খাকি ইউনিফর্ম পরা অফিসার একই সত্যের সামনে সমান দাঁড়িয়ে গেল। আর হয়তো এটাকেই ন্যায় বলে, যেখানে আইন দেরিতে, সত্য কিন্তু মানবতার সাথে দাঁড়ায়। আর যেখানে কেউ এটা জিজ্ঞাসা করে না যে তুমি কি ছিলে, বরং এটা দেখে যে তুমি কার জন্য দাঁড়িয়েছ। এই কাহিনী এখানে শেষ হয় না, কারণ কিছু কাহিনী শেষের জন্য নয়, প্রভাবের জন্য লেখা হয়। প্রিয়া আর পুলিশ সুপারের এই দাস্তান কোনো বড় মঞ্চ, কোনো ভাষণ বা কোনো পুরস্কারের মুখাপেক্ষী নয়। এই কাহিনী সেই সিঁড়িতে লেখা হয়েছে, যেখানে প্রতিদিনই লোকেরা দেবতার সামনে মাথা ঝোঁকায়, কিন্তু মানুষের সামনে চোখ ফিরিয়ে নেয়। প্রিয়া ভুল বিক্রি করতে করতে এটা জিজ্ঞাসা করেনি যে ন্যায় কবে মিলবে, সে শুধু এটা নির্ধারিত করেছিল যে সে ভয়ের সাথে আপোষ করবে না। আর পুলিশ সুপার ইউনিফর্ম খোলার সময় এটা প্রমাণ করলেন যে চেয়ার ছাড়া যায়, কিন্তু বিবেক নয়। এই কাহিনীতে কোনো পারফেক্ট চরিত্র নেই, এখানে ভুল আছে, ভয় আছে, অনুতাপ আছে, কিন্তু এই ফাটল থেকেই মানবতার আলো বাইরে আসে। প্রিয়ার নীরবতা কখনো সিস্টেমকে বাঁচিয়েছিল, আর সেই প্রিয়ার আওয়াজ একদিন সিস্টেম বদলানোর শুরু করল।
পুলিশ সুপার দেরিতে সত্য কিন্তু এটা স্বীকার করলেন যে আইন তখনই পবিত্র হয় যখন সেটা মানুষের সাথে দাঁড়ায়, না হলে সেটা শুধু একটা মোটা বই হয়ে থাকে। বন্ধুরা, এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে তালাকপ্রাপ্ত হওয়া কোনো অপরাধ নয়, গরিব হওয়া কোনো পাপ নয়, আর সত্য বলা কোনো বিদ্রোহ নয়। বিদ্রোহ তখন হয় যখন সত্য জেনেও আমরা চুপ থাকি। প্রিয়ার জয় এটা নয় যে তার সামনে ঝুঁকা খাকি, তার আসল জয় এটা ছিল যে সে তার আত্মসম্মানকে কখনো ঝুঁকতে দেয়নি। আর পুলিশ সুপারের জয় এটা নয় যে কেস খুলল বা চেয়ার হিলল, তাদের জয় এটা ছিল যে তারা তার ভেতরের মানুষকে মরতে দেয়নি। যদি এই কাহিনী তোমাকে ছুঁয়ে থাকে তাহলে এটাকে কোনো কাহিনীর মতো শোনো না, এটাকে একটা প্রশ্নের মতো তোমার সাথে রাখো। পরের বার যখন তুমি কোনো প্রিয়াকে দেখবে তাহলে শুধু ফুল কিনো না, তার চোখেও দেখো, কারণ হয়তো সেখানে কোনো মন্দিরের সিঁড়িতে মানবতা আজও তোমার অপেক্ষায় বসে।